গল্পের শুরুতেই আমাদেরকে একটা বউকে দেখানো হয়। কাং নামের এই মেয়েটি বিয়ে করে আজকেই তার শ্বশুর বাড়িতে আসলো। চারপাশের লোকজন বলাবলি করছিল সে গ্রামের অশিক্ষিত মেয়ে, আর তার সাথে যার বিয়ে হয়েছে সে হচ্ছে জেনারেলের ছেলে। চারপাশের লোকজন কাংকে অনেক অপমানজনক কথা বলছিল। তারা কাংয়ের সাথে থাকা দাসীদেরকেও অপমান করে, তবে তারা দুজন তাদের কোনো কথায় কান না দিয়ে ভেতরে চলে যায়। রাতে কাং তার স্বামীর জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও তার স্বামী তার কাছে আসছিল না। তখন তার দাসীরা তাকে বলে হয়তো আজকে তার স্বামী তার কাছে আসবে না। তবে কাং এটা বিশ্বাস করে বসেছিল যে তার স্বামী অবশ্যই তার কাছে আসবে। তখনই হঠাৎ করে কেউ তার ঘোমটা টেনে খুলে ফেলে। এটা ছিল কাংয়ের শাশুড়ি। সে তার উপরে অনেক বেশি রেগেছিল আর তাকে বলে, তোমার বাবা যদি সেদিন আমার স্বামীকে না বাঁচাতো তাহলে আমার ছেলে তোমাকে কখনোই বিয়ে করতো না, কারণ তোমার কোনো যোগ্যতাই নেই আমার ছেলের বউ হওয়ার। তুমি কাল থেকে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত মন্দিরে প্রার্থনা করবে, যাতে সারাদিন আমাদের কারোর তোমার মুখ দেখতে না হয়। এটা বলে কাংয়ের শাশুড়ি সেখান থেকে চলে যায়, আর কাং এসব কিছু শুনে কষ্ট পেয়ে কান্না করতে থাকে। এভাবেই তাদের অনেক দিন পার হয়ে যায়। কাংয়ের দাসী তাকে বলতে থাকে অনেক যুদ্ধ বিদ্রোহের পর এই ফ্যামিলি অনেক ভালো পজিশনে এসেছে এবং এখন কাংও প্রিন্সেস হয়ে গেছে। কাংয়ের দাসী এসব কথা বলছিল, এদিকে কাং অনেক অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে সে দ্রুত বাহিরে যায় আর দুজন দাসীর কাছে গিয়ে সাহায্য চায়। তবে সেই দাসীগুলো তাকে বলে তারা কোনো অশিক্ষিত গ্রামের মেয়ের জন্য কোনো কাজ করতে পারবে না। এটা শোনার পর কাংয়ের দাসী তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে ডাক্তারকে ডাকার জন্য বাহিরে চলে যায়। এদিকে কাংয়ের অনেক কষ্ট হচ্ছিল আর সে মনে মনে তার স্বামীকে বলছিল, হ্যাং, আমি কি শেষবারের মতো তোমাকে একবার দেখতে পাবো না? এসব কিছু ভাবতে ভাবতে সে সেখানেই মারা যায় এবং তার হাতে থাকা হেয়ার পিন সেখানেই মাটিতে পড়ে যায়। তখনই আমাদেরকে কাংয়ের স্বামী হ্যাংকে দেখানো হয়। তার কাছে একজন গার্ড এসে খবর দেয় কাং মারা গিয়েছে। অন্যদিকে কাংয়ের হাতে থাকা যে হেয়ার পিনটা মাটিতে পড়ে গিয়েছিল সেটা দেখানো হয়। সেখানে কিছু একটা ম্যাজিকের মতো হয় এবং কাং যখন চোখ মেলে তাকায় তখন সে নিজেকে তার বাবার বাড়িতে আবিষ্কার করে। কাং নিজেকে জীবিত দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এতদিন পর তার বাবাকে তার সামনে দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে করতে তার বাবাকে জড়িয়ে ধরে। কাং বুঝতে পারে ভাগ্য তাকে আরো একটা সুযোগ দিয়েছে, তাই কোনোভাবে সে আবারও পুনর্জন্ম নিয়েছে এবং অতীতে চলে এসেছে। কাংয়ের মা যখন খাবার খেতে ডাকছিল তখন কাং সেখানে এসে তার মাকে জড়িয়ে ধরে এবং মনে মনে বলতে থাকে সে তাদের সবাইকে অনেক মিস করেছে। এরপর টেবিলে বসে সে তার বাবা মায়ের সাথে একসাথে মজা করে খাবার খাচ্ছিল। এরকম একটা সুখী জীবন থেকে সে কতদিন ধরে বঞ্চিত ছিল। পরের সিনে কাংকে দেখি সে একটা কাগজে লিখছিল, আমি এই জন্মে কখনোই হ্যাংকে বিয়ে করব না এবং অত্যাচারী শাশুড়ি দ্বারা অত্যাচারিত হব না, আর সেই অসভ্য দাসীগুলোকে আমাকে অপমান করতে দেব না। এসব লিখতে লিখতে হঠাৎ করে তার মনে পড়ে যায় এসব কাজ তখনই সত্যি হবে যখন সে তার বাবাকে হ্যাংয়ের বাবাকে সাহায্য করা থেকে আটকাতে পারবে। সে জলদি বাহিরে ছুটে যায় তার বাবাকে আটকানোর জন্য। তবে সে বাইরে গিয়ে দেখে তার বাবা হ্যাংয়ের বাবাকে আহত অবস্থায় তাদের বাড়িতে নিয়ে এসেছে। তখন কাং বুঝতে পারে যে এখন অনেক দেরি হয়ে গিয়েছে। কাংয়ের বাবা মা তার অনেক সেবা যত্ন করছিল, তাই না চাইতেও কাংকেও তার সেবা করতে হয়। কাংয়ের বাবা হ্যাংয়ের বাবার জন্য বাজার করে নিয়ে এসেছিল। তখনই কোথা থেকে কাংয়ের এক আন্টি আর তার মেয়ে ইউলান সেখানে চলে আসে। কাংয়ের বাবা এত ভালো ভালো বাজার করেছে দেখে তারা দুজনের লোভ সামলাতে পারছিল না, তাই তারা খাওয়ার লোভে আজকে এখানেই থাকতে চায়। তখন কাং বলে তাদের বাড়িতে মেহমান এসেছে, এই জন্য তার বাবা বাজার করেছে, তাহলে তারা কেন তাদেরকে খেতে দেবে? তবে তারা দুজন বেহায়ার মতো খাবার খাওয়ার জন্য এখানেই থেকে যায়। কিছুক্ষণের মধ্যেই বাবাকে খুঁজতে হ্যাং সেখানে চলে আসে। হ্যাংকে দেখে কাং একটু নার্ভাস হয়ে যায়। তবে ইউলান তাকে দেখে বলতে থাকে এই ছেলেটা তো হ্যান্ডসাম, আর ইউলানের মা বলতে থাকে সে ছেলেটা হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি অনেক ধনীও মনে হচ্ছে। কাং নিজেকে সামলে হ্যাংয়ের কাছে যায় এবং তার কাছে টাকা চেয়ে বলে তার বাবাকে সেবা যত্ন করেছে, এজন্য তাদের অনেক টাকাও খরচ হয়েছে, তাই সে যেন সেই টাকাগুলো দিয়ে দেয়। তখন কাংয়ের বাবা তাকে থামিয়ে দিয়ে বলে সে টাকা পাওয়ার জন্য কারোর সেবা করেনি। তবে কাং তো বরাবরই হ্যাংয়ের কাছে টাকা চাইতে থাকে। এটা দেখে হ্যাংয়ের বাবা হ্যাংকে কাং যে টাকা চেয়েছে তার থেকে অনেক বেশি টাকা দিতে বলে। এটা দেখে ইউলান আর তার মা আরো বেশি লোভে পড়ে যায়। সেখানে টুকটাক কথাবার্তা বলে হ্যাং আর তার মা বাবা কাংয়ের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তবে তারা বাড়িতে গিয়ে দেখে ক্রাউন প্রিন্স তাদের বাড়িতে এসেছে। সে অনেক চেঁচামেচি করে বলছিল তাদের সাহস কি করে হয় তার আপ্যায়নের ত্রুটি করার। তারা সবাই হাঁটু গেড়ে বসে ক্রাউন প্রিন্সের কাছে ক্ষমা চায়। তখন ক্রাউন প্রিন্স শান্ত হয়ে তাদেরকে বলে সে এখানে একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। প্রথমত জেনারেল হ্যাংয়ের সাথে তার অষ্টম বোনের বিয়ে দেবে, অথবা তাদের ফ্যামিলি থেকে
থেকে যে কোনো একজনকে তার সাথে রাত কাটানোর জন্য পাঠাতে হবে। ভালো হয় যদি তার অষ্টম বোনের সাথে হ্যাংয়ের বিয়ে দিয়ে দেয়। তখন জেনারেল তাকে বলে কিছুদিন আগে শত্রুরা তার উপরে আক্রমণ করেছিল, সেখান থেকে তাকে একটা লোক বাঁচিয়েছে, তাই সেই লোককে সে কথা দিয়েছে যে তার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিবে। তখন ক্রাউন প্রিন্স হাসতে হাসতে বলে সে কি তার ছেলের বিয়ে গ্রামের অশিক্ষিত মেয়ের সাথে দেবে? সে যদি সত্যি এমনটা করে তাহলে তাকে আর তার ফ্যামিলির কাউকে তার সাথে রাত কাটানোর জন্য পাঠাতে হবে না। এসব কিছু বলে ক্রাউন প্রিন্স সেখান থেকে চলে যায়। এরপর হ্যাংয়ের মা তাকে বলতে থাকে দরকার পড়লে সে নিজে ক্রাউন প্রিন্সের কাছে রাত কাটানোর জন্য যাবে, কিন্তু তবুও হ্যাংয়ের সাথে ওই অশিক্ষিত মেয়েটার বিয়ে দিতে দেবে না। এটা শুনে হ্যাংয়ের বাবা অনেক বেশি রেগে যায় আর তার গালে একটা থাপ্পড় দিয়ে বলে কাঙের সাথেই হ্যাংয়ের বিয়ে হবে। কথা মতো পরদিন সকালেই কাঙের বাড়িতে একজন লোক বিয়ের অনেক উপহার নিয়ে পৌঁছে যায়। ইউলান আর তার মা সেগুলো দেখে অনেক হিংসা করতে থাকে। আশেপাশের মানুষও অনেক ভিড় করতে থাকে সেখানে কি হচ্ছে এটা দেখার জন্য। তবে কাং যখন এসব দেখতে পায় তখন সে অনেক অবাক হয়ে যায়। তখন ঘটক মহিলাটি কাঙের মা বাবাকে বলে জেনারেল তার ছেলের সাথে তার মেয়ের বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এই কথা শুনে কাং তার মুখের উপরই নিষেধ করে দেয় আর তাকে বলে সে বিয়ে করবে না। কাঙের মা বাবা অনেক ভালো ছিল, তাই তার মেয়ের সিদ্ধান্তে তারা সম্মান জানায় আর তাকে বলে যদি তার মেয়ে বিয়ে করতে না চায় তাহলে তারা তাকে জোর করবে না। ঘটক অনেক জোরাজোরি করার পরও যখন কাং রাজি হয় না তখন তার আন্টি সামনে এগিয়ে আসে এবং বলে জেনারেল তো জিয়া ফ্যামিলির এক মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেওয়ার কথা বলেছে, তবে কোন মেয়ের সাথে বিয়ে দিবে সেটা তো উল্লেখ করেনি। সে আর তার মেয়েও এই জিয়া ফ্যামিলিরই একটা অংশ, তাই কাং যদি বিয়ে করতে না চায় তাহলে তার মেয়ে এই বিয়েটা করবে। এটা শুনে ঘটকও রাজি হয়ে যায় এবং বিয়ের সমস্ত উপহারগুলো ইউলানদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটক ফিরে এসে জেনারেলকে বলে জিয়া ফ্যামিলি এই বিয়েতে রাজি হয়ে গিয়েছে। হ্যাংয়ের মা এখনো এই বিয়েতে রাজি ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় আগামীকাল সে নিজেই কাঙের সাথে দেখা করে কথা বলবে। কথা মতো পরদিনই হ্যাংয়ের মা কাঙের সাথে কথা বলার জন্য গ্রামে চলে যায়। কাং তাকে দেখে অবাক হয়ে যায়। এদিকে হ্যাংয়ের মা বারবার কাংকে গ্রামের অশিক্ষিত মেয়ে বলে অপমান করতে থাকে। কাং তো আর এখন আগের সেই শান্ত মেয়ে ছিল না যে সে সব অপমান মুখ বন্ধ করে সহ্য করবে, তাই সেও হ্যাংয়ের মায়ের মুখের উপরে প্রতিবাদ করে। এভাবে তার মুখের উপরে কথা বলার জন্য হ্যাংয়ের মা তো অনেক বেশি রেগে যায় এবং তাকে মারার জন্য হাত তোলে। তবে ঠিক সময় মতো হ্যাং এসে তার মাকে থামায় এবং কাঙের মা বাবার কাছে তার মায়ের হয়ে ক্ষমা চায়। কাং হ্যাংকেও স্পষ্টভাবে বলে দেয় যে সে তাকে বিয়ে করবে না। তখন হ্যাং বলে কিন্তু সে তো তাকে বিয়ে করতে রাজি হয়েছিল। কাং তাকে জানায় সে এই বিয়েতে রাজি হয়নি, তার আন্টির মেয়ে এই বিয়েতে রাজি হয়েছে, তাই যদি তার বিয়ে করতেই হয় তাহলে তার আন্টির মেয়েকে বিয়ে করতে হবে। এসব কথা বলে কাং সেখান থেকে চলে যায়, কিন্তু হ্যাং সেখানেই দাঁড়িয়ে থাকে। সে কাংকে রাজি করানোর জন্য সারাদিন তার বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে। রাতের বেলায় যখন কাঙের বাবা গেট লাগানোর জন্য বাহিরে আসে তখন সে দেখতে পায় এখনো হ্যাং তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। এটা দেখে সে হ্যাংয়ের সাথে কথা বলার জন্য তার কাছে এগিয়ে যায়। তখন হ্যাং তার কাছে একটা সুযোগ চায় কাঙের সাথে কথা বলার জন্য। কাঙের বাবা এতে রাজি হয়ে যায় এবং তাকে বাড়ির ভেতরে আসার জন্য বলে। হ্যাং তাদের বাড়ির উঠানে দাঁড়িয়েছিল কাঙের সাথে কথা বলার জন্য। একটু পরে কাংও সেখানে চলে আসে। কাংকে দেখেই হ্যাং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে কাং তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত কাং হ্যাংকে বিয়ে করার জন্য রাজি হয় না। তার কানে শুধু আগের জন্মে হওয়া তার সাথে অত্যাচারের কথাগুলোই ভাসছিল। হ্যাং একটা হেয়ার পিন বের করে কাংকে দেয় আর তাকে বলে এই হেয়ার পিনটা তার দাদির ছিল। এটা তার দাদি তার হাতে দিয়ে বলেছিল তার ভবিষ্যৎ ওয়াইফকে দিতে। এটা সেই হেয়ার পিন ছিল যেটা গত জন্মে কাঙের মৃত্যুর সময় তার হাত থেকে মাটিতে পড়ে গিয়েছিল। এরপর হ্যাং তাকে একটা কাঠের পুতুলও দেয়। কাঠের পুতুল দেখে কাঙের অতীতের একটা কথা মনে পড়ে যায়। গত জন্মে কাং যখন প্রেগনেন্ট ছিল তখন হ্যাং তাকে ঠিক এইরকম একটা পুতুল দিয়েছিল, তবে কোনো কারণে কাঙের মিসক্যারেজ হয়ে যায়, যার কারণে হ্যাং সেই পুতুলটা তার কাছ থেকে ফিরিয়ে নিয়েছিল। এসব কথা মনে করে কাং ইমোশনাল হয়ে কাঁদতে থাকে এবং কিছু একটা ভেবে কাং হ্যাংকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তবে বিয়ের আগে কাং হ্যাংকে তার বাবার সাথে একবার দেখা করানোর ব্যবস্থা করতে বলে। পরদিনই কাং জেনারেলের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে কাং তাকে বলে সে তার ছেলেকে বিয়ে করবে, তবে তার কিছু শর্ত আছে। বিয়ের পর তাকে কেউ অপমান করতে পারবে না, তার ওপর কেউ কোনো অত্যাচার করতে পারবে না, তার সাথে সবাইকে ভালো ব্যবহার করতে পারবে, সে যখন খুশি ডিভোর্স নিতে পারবে এবং ডিভোর্সের সময় তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। জেনারেল একটা কাগজে কাঙের সমস্ত শর্তগুলো লিখে তাতে নিজে সাইন দিয়ে দেয়। পরের দিন আবারও কাঙের আন্টির বাড়ি থেকে বিয়ের সমস্ত গিফট কাঙের বাড়িতে নিয়ে আসা হয়। এটা দেখে তো আন্টি অনেক বেশি রেগে যায় আর চেঁচামেচি করতে শুরু করে। তখন কাং বিষয়টাকে সামলানোর জন্য তাকে বলে জেনারেলের পরিবার তাকে পছন্দ করে
করে। সে তো তবুও তার মেয়েকে একটা সুযোগ দিয়েছিল বড় বাড়িতে বিয়ে করার জন্য, তবে তার মেয়েকে যদি তারা পছন্দ না করে এখানে তার কি দোষ। এসব কথা বলে সে সবার সামনে তার আন্টিকে অপমান করে। আশেপাশের লোকজনও কাঙের পক্ষ নিয়ে কথা বলছিল, তাই তার আন্টি বাধ্য হয়েই সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় কাং তার মা বাবার সাথে কথা বলছিল। তারা এখনো তাদের মেয়েকে এত দূরে বিয়ে দিতে চাইছিল না। কাং তার মা বাবাকে বোঝায় কখনো না কখনো তাদের মেয়েকে তো বিয়ে দিতে হবেই, তবে তখন হয়তো তারা আর এত ভালো ছেলে পাবে না। মেয়ের খুশির কথা চিন্তা করে এখন কাঙের মা বাবাও এই বিয়েতে রাজি হয়ে যায়। রাতের বেলায় কাং দেখতে পায় হ্যাং তার গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। কাং তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে এখন তো সে এই বিয়েতে রাজি হয়ে গিয়েছে, তাহলে এখন সে কেন তার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন হ্যাং বলে সে যখন প্রথম তাকে দেখেছিল তখনই তার কাছে অন্যরকম অনুভব হয়েছিল, আর এখনো তার মনে হচ্ছে তাদের একসাথে থাকাটা হয়তো তাদের গত জন্মেই ঠিক করা ছিল। এই গত জন্মের কথা শুনে কাং চুপ হয়ে যায়। তবে নিজেকে সামলে কাং তাকে বলে সে তাকে বিয়ে করবে, তবে তাকে একটা কথা দিতে হবে, বিয়ের রাতে যাই হয়ে যাক না কেন সে তার কাছে আসবে। হ্যাংও তাকে কথা দেয় যে বিয়ের রাতে যাই হয়ে যাক না কেন সে তার কাছে অবশ্যই আসবে। পরের দিনই তাদের দুজনের বিয়ে ছিল। প্রতিবেশীরা সবাই কাঙের বাড়ি ঘিরে দাঁড়িয়েছিল। এদিকে এখন পর্যন্ত হ্যাংয়ের মা বিয়ের বিষয়টা মেনেই নিতে পারছিল না। তখন হ্যাংয়ের বোন তাকে বলে এখন তো এই বিয়ে হয়েই যাবে, তাই এখন সে বিয়ে আটকানোর চিন্তা না করে বিয়ের পরে কিভাবে তাদের বাসর আটকানো যায় সে চিন্তা করুক। হ্যাংয়ের মায়ের কাছেও এই বুদ্ধিটা বেশ ভালো লাগে। পরের সিনে আবারও কাংকে দেখানো হয়, তাকে সুন্দর করে বউ সাজানো হচ্ছিল। তখন তার আবারও গত জন্মের একটা কথা মনে পড়ে যায়। গত জন্মে যখন বিয়ে করে সে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিল তখন পথে তার একটা মেয়ের সাথে দেখা হয়। মেয়েটাকে বিক্রি করা হচ্ছিল, তাই সে সেখান থেকে কোনো রকম পালিয়ে কাঙের কাছে আসে। মেয়েটার এমন অবস্থা দেখে কাং তাকে তার সাথে নিয়ে যায়। এই মেয়েটাই পরবর্তীতে তার শ্বশুর বাড়িতে সবসময় তার সাথে ছিল। এসব কথা ভেবে একটা লোক সেই মেয়েটিকে সেখান থেকে নিয়ে আসে। কাং টাকা দিয়ে মেয়েটাকে কিনে নিয়েছিল। এরপর কাং সাথে সাথে সেই কাগজপত্র ছিঁড়ে ফেলে আর সেই মেয়েটাকে মুক্ত করে দেয় আর তাকে বলে এখন থেকে তুমি মুক্ত। তখন সেই মেয়েটা কাঙের পা ধরে তাকে ধন্যবাদ জানায় আর তাকে বলে তার যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই সে যেন তার সাথে তাকেও নিয়ে যায়। এবারও কাং এই মেয়েটাকে তার সাথে রাখতে রাজি হয়ে যায়। তবে গতবার যখন সে তাকে তার সাথে নিয়ে গিয়েছিল তখন সে অনেক নোংরা অবস্থায় ছিল, সেজন্য কাঙের সাথে সাথে তাকেও অনেক অপমান করা হয়েছিল। কিন্তু এবার যেন সেরকম কিছু না হয় সেজন্য কাং সেই মেয়েটাকে আগে থেকেই সুন্দর জামা কাপড় পরিয়ে তৈরি করে রাখে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বর চলে আসে এবং নিয়ম মেনেই কাং তার বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তারা যখন রাজধানীতে অর্থাৎ হ্যাংয়ের বাবা মায়ের বাড়িতে চলে আসে তখন সেখানে আগে থেকেই ক্রাউন প্রিন্স উপস্থিত ছিল। ক্রাউন প্রিন্স তাদের উপরে অনেক রেগেছিল, তবে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তাই তার আর কিছুই করার ছিল না। ক্রাউন প্রিন্স সেখান থেকে চলে গেলে সব নিয়ম মেনে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ে শেষে হ্যাং যখন গেটে দাঁড়িয়ে সব অতিথিদের বিদায় জানাচ্ছিল তখন একজন মেয়ের এসে তাকে জানায় তার মায়ের শরীর খারাপ করছে। হ্যাং জলদি তার মায়ের কাছে ছুটে যায়। হ্যাংকে দেখে তার মা কান্নাকাটি করতে শুরু করে। হ্যাং তার মায়ের জন্য ডাক্তার ডেকে আনতে চাইলে তার মা বলে তার কোনো ডাক্তার লাগবে না, তাকে শুধু একটা মেডিসিন এনে দিলেই হবে। সেই মেডিসিনটা অনেক দুর্লভ ছিল, সেটা সহজেই কোথাও পাওয়া যায় না। তবুও হ্যাং তার মায়ের জন্য সেই মেডিসিনটা আনতে সেখান থেকে চলে যায়। হ্যাং সেখান থেকে চলে গেলে আমরা বুঝতে পারি এই সব কিছু আসলে হ্যাংয়ের মায়ের পরিকল্পনা ছিল, যাতে হ্যাং আজ রাতে কাঙের কাছে যেতে না পারে। এদিকে অনেকক্ষণ বসে থাকার পরও হ্যাং যখন কাঙের কাছে আসে না তখন কাং মনে করে হয়তোবা গত জন্মের মতো এবারও হ্যাং তার কাছে আসবে না। এটা ভেবে সে একা একাই ঘুমটা খুলে খেতে বসে পড়ে। তখন তার মেট তাকে বলে যদি হঠাৎ করে হ্যাং চলে আসে তাহলে সে কি করবে। তখন কাং তাকে বলে সে 100% নিশ্চিত যে হ্যাং আজ রাতে এখানে আসবে না। একথা বলতে না বলতে সেখানে হ্যাং চলে আসে। হ্যাংকে দেখে কাঙের দাসী সেখান থেকে চলে যায়। তখন কাং অপ্রস্তুত হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তারা আসতে এত দেরি কেন হলো। তখন হ্যাং তার কাছে ক্ষমা চেয়ে বলে তার মায়ের জন্য একটা মেডিসিন আনতে গিয়ে তার দেরি হয়ে গিয়েছে, তবে সে তো তাকে কথা দিয়েছিল যাই হয়ে যাক না কেন সে তার কাছে অবশ্যই আসবে, তাই সে ঠিকই তার কথা রেখেছে। তারপর আর কি, হ্যাং কাংকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে যায় এবং এখানেই এই সিনটা কাট হয়ে যায়। আমাদেরকে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। হ্যাং তার গত জন্মের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছিল, যেখানে সে কাঙের মৃত্যুর খবরটা জানতে পারে। কাঙের মৃত্যুর পর সে যখন কোথাও একটা যাচ্ছিল তখন তার উপরেও কিছু লোক আক্রমণ করে এবং সে সেখানেই মারা যায়। আসলে কাঙের যেরকম গত জন্মের সব কথা স্পষ্টভাবে মনে ছিল, হ্যাংয়ের তেমন কিছুই মনে ছিল না। তাই এরকম একটা দুঃস্বপ্ন দেখে হ্যাং হঠাৎই জেগে ওঠে। তখন কাং তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। হ্যাং তার স্বপ্নের ব্যাপারে কাংকে খুলে বললে কাং বুঝতে পারে যে সে তার গত জন্মের ঘটনাগুলি স্বপ্ন
আকারে দেখতে পেয়েছে। এটা ভেবে কাং তাকে সান্ত্বনা দিয়ে বলে এবার এরকম কিছুই হবে না। এরপর কাং যখন রেডি হচ্ছিল তখন তার কাছে দুজন দাসী আসে। এদেরকে তার কাছে পাঠানো হয়েছে তার ব্যক্তিগত কাজের জন্য। তখন কাং ভাবতে শুরু করে এই দুজন দাসীকেও আগের জন্মে পাঠানো হয়েছিল তার কাছে, কিন্তু সেই দাসীগুলো তাকে অনেক অপমান করেছিল। এমনকি মৃত্যুর সময়ও এই দাসীগুলো তাকে সাহায্য করেনি। আগের বারের মতো এবারও এই দুজন দাসী কাঙের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। তবে এবার কাং আগের বারের মতো সবকিছু চুপচাপ মেনে নেয় না। আর সে একজন দাসীর গালে চড় মেরে তাকে বলে সে যদি কোনো গ্রামের অশিক্ষিত মেয়েও হয়ে থাকে এরপরেও এখন সে তাদের মালিক। সে দাসী যখন আবারও কিছু বলতে যাচ্ছিল তখন কাং তাকে আরো একটা থাপ্পড় মেরে তাকে বলে সে যদি কোনো রকম বেয়াদবি করে তাহলে তাকে মেরে ফেলার মতো ক্ষমতাও তার কাছে আছে। একের পর এক থাপ্পড় খেয়ে সেই দাসী দুজন চুপ হয়ে যায় এবং বাধ্য হয়েই কাঙের সব আদেশ পালন করতে থাকে। এখন পরের সিনে আমাদেরকে কাঙের শাশুড়ি আর তার ননদকে দেখানো হয়। কাঙের শাশুড়ি তার মেয়েকে বলছিল তুমি গত রাতে আমাকে যে বুদ্ধিটা দিয়েছিলে সেটা তো কোনো কাজেই লাগলো না। হ্যাং তো ঠিকই সেই মেয়েটার কাছে চলে গেল। তখন তার মেয়ে তাকে বলে শুনেছি গ্রামের মানুষ নাকি অনেক রকম কালো জাদু জানে, এই মেয়েও হয়তো আমার ভাইকে কোনো কালো জাদু করেছে। তারা এসব কথা বলছিল তখনই সেখানে ওই দুইজন দাসী চলে আসে আর কাঙের শাশুড়িকে বলে তারা তার কথা মতোই কাঙের সাথে খারাপ ব্যবহার করেছিল, তবে কাং তাদেরকে উল্টো অনেক মেরেছে। এটা শুনে তো কাঙের শাশুড়ি অনেক রেগে যায় আর বলতে থাকে ওই অশিক্ষিত মেয়ের এত বড় সাহস যে সে আমার লোকেদের গায়ে হাত তোলে। পরের সিনে দেখানো হয় কাং তার শ্বশুর শাশুড়িকে চা দিতে এসেছিল। বিয়ের পর নতুন বউ বড়দেরকে চা পরিবেশন করে, এটা তখনকার একটা নিয়ম ছিল। কাঙের শ্বশুর তো ভালোভাবে কাঙের কাছ থেকে চা নিয়ে নেয়, তবে কাঙের শাশুড়ি চা নেওয়ার সময় ইচ্ছা করে চায়ের কাপটা ফেলে দেয় আর তাকে বলতে থাকে এই মেয়ে কোনো আদব কায়দা জানে না, তাকে আমাদের ফ্যামিলির সমস্ত নিয়মগুলো মুখস্থ করতে হবে আর তাকে ট্রেনিং করানোর জন্য একটা মাস্টারকে আনা হবে। হ্যাং তার মাকে আটকানোর চেষ্টা করছিল, তবে কাং নিজে থেকেই বলে সে ট্রেনিং করবে। এরপর সেখান থেকে কাং চলে যায় তার ননদের সাথে দেখা করতে। সেখানে গেলেই কাঙের মনে পড়ে গত জন্মে তার ননদ এই দিনে তাকে কতটা অত্যাচার করেছিল আর এবারও সে এরকমই পরিকল্পনা করেছিল। তবে যেহেতু কাং আগে থেকেই সবটা জানতো তাই সে সাবধান ছিল। তারা যখন খাবার খাওয়া শুরু করে তখন কাং প্রথমে তার ননদকে একটা খাবার খাওয়ায়, তবে কাঙের ননদ যখন তাকে একটা স্যুপ খাওয়ার জন্য দেয় তখন কাং সেটা কৌশলে নিজের জামার উপরে ফেলে দেয় এবং পোশাক পরিবর্তন করার বাহানায় সেখান থেকে চলে যায়। সেখান থেকে সে সোজা রান্নাঘরে চলে যায়। সেখানে সে তার দাসীকে বলে কিছু সরঞ্জাম নিয়ে আসতে। তার দাসী সেগুলো নিয়ে আসলে কাং সেগুলো দিয়ে একটা কেক তৈরি করে। এসব দেখে কাঙের দাসী তাকে জিজ্ঞাসা করে এগুলো কি সে হ্যাংয়ের জন্য তৈরি করছে। তখন কাং তাকে বলে এগুলো সে নিজের জন্য তৈরি করছে, তবে এগুলো সে নিজে খাবে না। কিছুক্ষণ পরে কাংকে ট্রেনিং করানোর জন্য একজন টিচার আসে। সেই মাস্টার তাকে আগেই বলে দেয় যে সে তাকে ট্রেনিং করাবে, তবে ট্রেনিং এ যদি কোনো ভুল হয় সে তাকে আঘাত করবে। কাং তার কথা মেনে নিয়ে তাকে চা পরিবেশন করে। মাস্টার কাঙের চারপাশে ঘুরে ঘুরে দেখে তার কোনো ভুল হয়েছে কিনা, তবে কাং যেহেতু গত জন্মে এইসব ট্রেনিং নিয়েছিল তাই তার তেমন কোনো সমস্যা হয় না। অন্যদিকে কাঙের ননদের অবস্থা খারাপ ছিল। সে যে খাবারগুলো খেয়েছিল সেগুলোতে কিছু একটা মেশানো ছিল, তাই সে বারবার টয়লেটের দিকেই দৌড়াচ্ছিল। অন্যদিকে আবারও কাংকে দেখানো হয়। মাস্টার যখন টেবিলের কাছে আসে তখন সে সেখানে কাঙের বানানো সেই কেকগুলো দেখে। তখন কাং তাকে বলে এগুলো বিশেষ একটা কেক, এই কেক সে ছাড়া আর কেউ বানাতে পারে না। মাস্টারকে তো এখানে পাঠানো হয়েছিল কাংকে যে কোনো অজুহাতে শাস্তি দেওয়ার জন্য, তবে সে উল্টো কাঙের প্রতি ইমপ্রেস হয়ে যায়। তখনই সেখানে কাঙের শাশুড়ি চলে আসে এবং তাদের মধ্যে এত মিল দেখে সে অনেক বেশি রেগে যায়। সে আবারও কাংকে মারার জন্য হাত তোলে, তবে এবারও সেখানে হ্যাং চলে আসে এবং তার মাকে থামায়। হ্যাংয়ের মা তাকে বলে সে কাংকে আদব কায়দা শেখাচ্ছিল, এই মাস্টার তো কাজ বাদ দিয়ে তার সাথে গল্প করছিল। এটা শুনে মাস্টার তাকে বলে কাং তো সহজেই সব নিয়ম শিখে নিয়েছে। এটা শুনে হ্যাংয়ের মা তো আর কিছুই বলতে পারে না, তাই হ্যাং কাংকে নিয়ে সেখান থেকে চলে যায়। কাঙের হাতে কিছুটা আঘাত লেগেছিল, এটা দেখে হ্যাং তার হাতে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। তখনই সেখানে সেই দুজন দাসীর মধ্যে একজন চলে আসে। এই মেয়ের নাম ছিল অ্যাঞ্জেলিকা। সে সেজেগুজে সেখানে চা দেওয়ার বাহানায় এসেছিল। সে বারবার হ্যাংকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছিল, তবে হ্যাং তার দিকে একটুও তাকায় না। এই বিষয়টা কাং ভালো মতোই বুঝতে পারে। অ্যাঞ্জেলিকা বাহিরে গিয়ে তার সঙ্গীকে বলতে
থাকে হ্যাং তার দিকে একটুও নজর দিল না। সে তো শুধু সেই গ্রামের অশিক্ষিত মেয়েটার পেছনেই পড়ে আছে। তখন আরেকজন দাসী তাকে বলে তারা কখনোই ওই গ্রামের অশিক্ষিত মেয়েটার কাছে হার মানবে না। এই দাসীটার নাম ছিল জিনিয়াও। তারা দুজন পরিকল্পনা করে হ্যাংয়ের স্টাডি রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন পেছন থেকে কাং আর তার দাসী সেখানে চলে আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে তারা এখানে কি করছে। তখন অ্যাঞ্জেলিকা তাদেরকে বলে তারা তো এখানে দেখতে এসেছিল যে হ্যাংয়ের কিছু লাগবে কিনা। তখন কাং হ্যাংকে শুনিয়ে শুনিয়ে বলে এই প্যালেসে কি তোমরা ছাড়া আর কোনো দাসী নেই? আমি রান্নাঘরে গেলাম, সেখানেও কোনো দাসী ছিল না। তোমরাও তো কিছু রান্না করো না, তোমরা শুধু হ্যাংয়ের আশেপাশে ঘোরো তার কিছু লাগবে কিনা এটা দেখার জন্য। তাহলে কি আমার রান্না আমাকেই করতে হবে? এসব শুনে হ্যাং বেরিয়ে আসে এবং দাসীদের কাছে জানতে পারে যে সত্যি সত্যি এই দুজন ছাড়া কাংয়ের কাছে আর কোনো দাসী নেই। কাংয়ের সব কাজ হয় কাংয়ের দাসী করে, না হলে কাং নিজেই করে। হ্যাং তার মায়ের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে এই প্যালেসে এত দাসী থাকা সত্ত্বেও কেন সে কাংকে শুধু দুজন আলসে দাসী দিয়েছে। তখন তার মা তাকে বলে তুমি ওই অশিক্ষিত মেয়েটার জন্য আমার সাথে চেঁচিয়ে কথা বলছো। এটা শুনে হ্যাং তার মাকে কিছু না বলে তাকে পর্যাপ্ত পরিমাণে দাসী পাঠাতে বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে কাংকে দেখানো হয় সে বসে বসে ওই চুক্তিপত্রটা দেখছিল। তখন হ্যাং তার কাছে আসলে সে ওই কাগজটা লুকিয়ে ফেলে। এরপর হ্যাং তাকে বলে সে এখানে আসার পরে একবারও বাইরে যায়নি, আজকে সে তাকে মার্কেটে ঘুরতে নিয়ে যাবে। এরপর তারা দুজন ঘুরতে বেরিয়ে যায়। মার্কেটের ভেতরে ঘুরতে ঘুরতে তারা দুজন একটা জায়গায় চলে আসে। সেখানে অনেক অসহায় মানুষ ছিল। হঠাৎ করে একটা মেয়ে কাংয়ের পা ধরে বলতে থাকে তাকে একটু সাহায্য করার জন্য। তার মা অনেক অসুস্থ, সে তার মায়ের জন্য কিছু খাবার নিয়ে যেতে চায়। তখন কাং তার কাছের একটা দোকানে যায়। সেখানে গিয়ে সে দোকানদারকে কিছু টাকা দিয়ে বলে সেখানে থাকা অসহায় মানুষদেরকে খাবার দিতে। এটা শুনে সাথে সাথে আশেপাশে সব ভিখারিরা সেই দোকানের উপর হামলে পড়ে খাবার নেওয়ার জন্য। সেই ভিড় থেকে সেই মেয়েটাই কাংকে বাঁচিয়ে নেয় এবং সবাইকে তাড়িয়ে দিয়ে নিজে দুইটা রুটি নিয়ে নেয়। আর এভাবে সকলের সাথে ফাইট করা দেখে কাং আর হ্যাং মনে করেছিল সে হয়তো কোনো ছেলে মানুষ। হ্যাং তাকে বলে সে যেহেতু মার্শাল আর্ট জানে তাই সে তার ওয়াইফের বডিগার্ড হিসেবে থাকতে পারে। এতে করে সেই মেয়েটাও অনেক খুশি হয়ে যায়, কারণ তার কাছে তো কোনো কাজ ছিল না আর সে অনেক অসহায় ছিল। এরপর ওই মেয়েটি তাদের দুজনকে ধন্যবাদ জানায়। কাং তার কাছে থাকা কিছু টাকা সেই মেয়েটাকে দেয় তার মাকে দেওয়ার জন্য। এরপর তারা দুজন সারাদিন ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য যায়। খাবার শেষে রেস্টুরেন্ট থেকে বের হতেই তারা দেখতে পায় বাহিরের লোকজন দৌড়াদৌড়ি করছে। তারা এটা দেখে বুঝতে পারে যে রাজ্যে কোনো একটা সমস্যা হয়েছে। তাই হ্যাং কাংকে বাড়ি পাঠিয়ে দিয়ে নিজে চলে যায় তার বাবার সাথে দেখা করার জন্য। বাড়িতে ফিরে কাং হ্যাংয়ের জন্য অনেক চিন্তা করতে থাকে। গত জন্মে যখন যুদ্ধ হয়েছিল তখন ক্রাউন প্রিন্স তাদের সাথেই ছিল, তাই সেইবার তাদের এই ফ্যামিলি অনেক হাই পজিশনে ছিল। তবে এবার তো ক্রাউন প্রিন্স আগের তুলনায় অনেক বেশি রেগে আছে। এবার যুদ্ধে কি হবে সেটা নিয়ে সে অনেক চিন্তা করছিল। আমাদের হ্যাংকে দেখানো হয় সে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করে রাজ্যের সব সৈন্যরা এত ছোটাছুটি করছে কেন। উত্তরে তার বাবা তাকে বলে ক্রাউন প্রিন্স কিছু ষড়যন্ত্র করেছে, তাই তাদেরকেও তাদের মতো যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়তো ক্রাউন প্রিন্স তাদের উপরে আক্রমণ করবে। ক্রাউন প্রিন্স যদি তাদের উপরে আক্রমণ করে তাদের হারাতে পারে তাহলে সমস্ত সৈন্য তার হয়ে যাবে। আর একজন জেনারেলের যেহেতু অনেক সৈন্য থাকে তাই ক্রাউন প্রিন্স তাদেরকে ব্যবহার করে সহজেই এই রাজ্য দখল করে ফেলতে পারবে। এরপর হ্যাং কাংয়ের কাছে যায় এবং তারা দুজনেই একসাথে বলে ওঠে তাদের এখন কাংয়ের বাপের বাড়িতে যাওয়া উচিত। তারা দুজনেই এতে একমত হয় এবং পরের দিন সকালেই গিফট নিয়ে তারা রওনা দেয়। কাংয়ের মা আর বোন এসব কিছু দেখে অনেক হিংসা করতে শুরু করে, তবে কাংয়ের বাবা তাদেরকে চুপ করিয়ে দেয়। এরপরে পথে যেতে যেতে তারা একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। হ্যাং বিষয়টা দেখার জন্য ছুটে যায়। একটা মেয়েকে কিছু ছেলে মিলে হ্যারাস করছিল। হ্যাং সেই মেয়েটাকে ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয়। মেয়েটা প্রথম দেখাতেই হ্যাং এর প্রেমে পড়ে যায়। কাং মেয়েটাকে পৌঁছে দিতে বলে, তবে হ্যাং তাকে মানা করে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজন কাং এর বাড়িতে চলে যায়। সেখানে তারা প্রথমে তাদের মা বাবার সাথে ভালোভাবে দেখা করে। তারপর তারা সবাই মিলে রাতে একসাথে বসে ডিনার করে। ডিনার করার সময় হঠাৎ হ্যাং কাংয়ের বাবাকে বলে তারা এই গ্রামে মিলিটারি ক্যাম্প বসাতে চায় আর এই জন্য তাদের কাংয়ের বাবার সাহায্য লাগবে। এরপর কাং ও তার বাবাকে বিষয়টা বুঝিয়ে বলে। তাদের দুজনের কথা শুনে কাংয়ের বাবা তাদের সাহায্য করতে রাজি হয়ে যায়। তখনই দরজায় কেউ কড়া নাড়লে কাংয়ের মা গিয়ে দরজা খোলে।
দেখা যায় হ্যাং রাস্তায় যে মেয়েটাকে বাঁচিয়েছিল সেই মেয়েটা তাকে ফলো করতে করতে এখানে পৌঁছে গিয়েছে। তখন হ্যাং তাকে জিজ্ঞাসা করে সে তাকে ফলো করছে কেন। মেয়েটা প্রথমে নিজের পরিচয় দেয়। সে হচ্ছে পাশের রাজ্যের ম্যাজিস্ট্রেটের মেয়ে, তার নাম কিয়াও। কিয়াও তাকে বলে সে হয়তো প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে কাং তাকে বলে সে কি জানে না যে সে বিবাহিত। কিয়াও বলে তাতে কি হয়েছে, সে তো চাইলে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিতে পারবে। এটা শুনে কাং এর বডিগার্ড কিয়াওকে সেখান থেকে বের করে দেয়। তখন কিয়াও রেগে যায় আর তাদেরকে বলতে থাকে তাদের এত সাহস, তারা তার সাথে খারাপ ব্যবহার করেছে, সে তাদের সবাইকে জেলে ঢোকাবে। যাই হোক, এবার আমাদেরকে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। এখানে কাজ শেষে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। পথে তারা একটা রেস্টুরেন্টে থামে। এটা ছিল কাংয়ের সেই দাসীর বাড়ি। দাসী এখানে এসে একটু অস্থির বোধ করতে থাকে, তবে কাং তাকে শান্ত করে বলে আজকে সে তার আসল জায়গাটা পাবে। এটা বলে তারা ভেতরে গিয়ে বসে। তখনই সেখানে কিয়াও আসে। কিয়াওকে দেখে সেখানে উপস্থিত অনেক লোকই তার কাছে গিয়ে বলে তারা তাকে কোথায় যেন দেখেছে। তখন কিয়াও অস্বীকার করে আর তাদেরকে বলে সে তাদেরকে চেনে না। তখনই সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে এবং কিয়াওকে বলে সে তার ভালোর জন্য ম্যাজিস্ট্রেটের মেয়েকে বদলে তাকে সেখানে রেখে এসেছিল, তবে সে এখন এত খারাপ কাজ করছে কেন। সেখানে হ্যাংকে দেখে কিয়াও নিজের মুখ লুকানোর চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয় না। হ্যাং নিজের টোকেনটা দেখিয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করে সে এখনই ম্যাজিস্ট্রেটের মেয়ের সম্পর্কে কি বলল। সেই মহিলা নীল ডাউন হয়ে বলে 17 বছর আগে যখন ম্যাজিস্ট্রেটের ওয়াইফ বাচ্চা জন্ম দিয়েছিল তখন সে তার সার্ভেন্ট ছিল। যখন সে তার বাচ্চার জন্ম দেয় তখন সে নিজের বাচ্চাকে ভালোভাবে বড় করার জন্য তার মেয়েকে ম্যাজিস্ট্রেটের মেয়ের সাথে বদলে দেয়। তার এইসব কথার মাঝে সেখানে ম্যাজিস্ট্রেট এবং তার ওয়াইফ চলে আসে এবং তারাও সেই কথা শুনে বুঝতে পারে যে বর্তমানে যে মেয়ে তাদের কাছে রয়েছে সেটা আসলে তাদের মেয়ে নয়। তখন ম্যাজিস্ট্রেটের ওয়াইফ সেই মহিলাকে জিজ্ঞাসা করে তাহলে তার আসল মেয়ে কোথায়। তখন সেই মহিলা কাঙের দাসীকে দেখিয়ে বলে এটাই হচ্ছে তাদের আসল মেয়ে। তার কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার কারণে ম্যাজিস্ট্রেট তাকে বন্দি করার আদেশ দেয়। নিজের মেয়েকে ফিরে পেয়ে ম্যাজিস্ট্রেটের ওয়াইফ কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পরে কিয়াওয়ের শয়তানিও তাদের সামনে চলে আসে। তাই এখন ম্যাজিস্ট্রেটের ওয়াইফ তার উপরেও অনেক রেগে যায় আর দাসীদের বলে তাকেও বন্দি করতে। এরপর সে তার মেয়েকে নিয়ে ফিরে যেতে চায়, তবে সে কাংকে ছেড়ে যেতে চাইছিল না। তখন কাং তাকে বোঝায় তারও ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে, তবে সে চাইলে যখন খুশি তার সাথে দেখা করতে আসতে পারে। এরপর কাং আর হ্যাং তাদের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। কাং একা একা নিজের ঘরে পায়চারি করছিল। তখন হঠাৎ করে সে পড়ে যেতে লাগলে হ্যাং এসে তাকে ধরে ফেলে। এখানে তাদের মধ্যে একটা রোমান্টিক সময়ের সৃষ্টি হয় এবং তারা দুজন মিলে একটা অনেক সুন্দর সময় কাটায়। সকালে যখন কাঙের ঘুম ভাঙে তখন সে তার রুমে তার বডিগার্ডকে দেখতে পায়। তাকে দেখে কাং বলে সে যতই তার বডিগার্ড হোক না কেন সে যখন তখন তার রুমে আসতে পারবে না, আর সে একটা ছেলে হয়ে এত সকালে তার ঘরে কি করছে। তখন কাঙের বডিগার্ড তার মাথা থেকে টুপি খুলে ফেলে তাকে বলে সে একটা মেয়ে, তার নাম হলো গুই। তার মাকে রক্ষা করার জন্য এতদিন ছেলে সেজেছিল। কাং এই বিষয়টা বুঝতে পারে এবং তাকে একসেপ্ট করে নেয়। এরপরে সিনে দেখানো হয় কাং তার শাশুড়ি এবং তার ননদের সাথে দেখা করতে যায়। কাং একটা নতুন পোশাক পরেছিল, যেটা দেখে তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করে এই পোশাকটা কি তাকে হ্যাং কিনে দিয়েছে কিনা। কাং এটা শুনে তাকে হ্যাঁ বলে। তার শাশুড়ি আর ননদ এই কথা শুনে তাকে অপমান করতে শুরু করে আর তাকে বলে তার কপাল ভালো যে সে এরকম একটা পরিবারে বিয়ে হয়ে আসতে পেরেছে, আর তা না হলে সে কখনো এরকম পোশাক চোখেই দেখতে পেত না। তারা তাকে আরো বেশি অপদস্থ করতেই যাবে তার আগেই কাং সেখানে বমি হওয়ার অভিনয় করতে শুরু করে, যার কারণে তারা তাকে যেতে দিতে বাধ্য হয়। এখন কাং বাহিরে আসলে গুই তাকে বলে সে হয়তো প্রেগনেন্ট, তার এখন ডাক্তার দেখানো উচিত। তখন কাং তাকে বলে সে প্রেগনেন্ট না, আসলে তাদের হাত থেকে বাঁচার জন্য সে এমন অভিনয় করছে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় গুই কাংকে বলছিল হ্যাং তাদের জন্য ব্যাম্বো হাউস থেকে কিছু দাসী নিয়ে এসেছে। হ্যাং বলে দিয়েছে যাতে কাং তাদেরকে নিজের কাজের জন্য শিখিয়ে পড়িয়ে যোগ্য করে নেয়। ব্যাম্বো হাউস হচ্ছে এমন একটা জায়গা যেখানে রাজ্যের সব গরিব মানুষরা থাকে। কাং যেমন সেখান থেকে গুইকে নিয়ে এসেছে, ঠিক তেমনই হ্যাং কাংয়ের জন্য সেখান থেকে কিছু দাসী কিনে নিয়ে এসেছে। এটাতে কাংও অনেক খুশি হয়ে যায়। কাং তাদের সবাইকে বলে আজ তারা প্রথম এসেছে, তাই আজ সে তাদেরকে দিয়ে কোনো কাজই করাবে না। একটু পরে দেখা যায় তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। অনেকদিন ক্ষুধার্ত থাকায় তারা সবাই সেগুলো মজা করে খেতে থাকে। এটা আবার আড়াল থেকে অ্যাঞ্জেলিনা আর
আর জিনিয়াও দেখে। এটা দেখে তারা দুজন সাথে সাথে কাঙের শাশুড়ির কাছে গিয়ে সব কথা খুলে বলে। এটা শুনে তো কাঙের শাশুড়ি অনেক রেগে যায় আর সে দ্রুত কাঙের প্যালেসে চলে যায়। তবে সেখানে গিয়ে সে দেখতে পায় সব দাসীরা মিলে প্যালেসটা সুন্দরভাবে সাজাচ্ছে। সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিল। কাং এসেও এমন ভাব করে যে সে তাদের দেখে অনেক অবাক হয়েছে। এবার কাঙের শাশুড়ি অ্যাঞ্জেলিকা আর জিনিয়ার ওপরে অনেক বেশি রেগে যায় আর তাদেরকে সাবধান করে বলে পরের বার থেকে কিছু বলার আগে যেন তারা দুজন ভালো মতো খোঁজ নিয়ে জানায়। তারা সবাই সেখান থেকে চলে গেলে সব দাসীরা হাসতে থাকে। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয় যখন কাং হ্যাংয়ের সাথে সময় কাটাচ্ছিল। তখন কাং হ্যাংকে জানায় সে প্রেগনেন্ট। এটা শুনে হ্যাং অনেক খুশি হয়ে যায়। এরপর কাং সেই কাঠের পুতুলটা হাতে নেয় এবং হ্যাংকে বলে তার কি সেই স্বপ্নের কথা মনে আছে যেটা সে দেখেছিল, যেই স্বপ্নে সে মারা গিয়েছিল। কাং হ্যাংকে সব ঘটনা খুলে বলে। হ্যাং কাংকে আশ্বাস দিয়ে বলে এবার এরকম কিছুই হবে না, দরকার পড়লে সে নিজে জীবন দিয়ে দিবে তার জীবন রক্ষা করার জন্য। এখানেই সিন কাট হয়। পরের দিন সকালে ডাক্তার কাংকে চেক করতে আসে এবং তাকে চেক করে সবাইকে জানায় সে গর্ভবতী এবং সে একটা পুত্র সন্তানের জন্ম দেবে। এবার এটা শুনে তো সবার সাথে সাথে হ্যাংয়ের মাও অনেক খুশি হয়ে যায়। এক নিমিষেই যেন তার কাঙের ওপর থেকে সব রাগ শেষ হয়ে যায়। তবে এই বিষয়টা হ্যাংয়ের বোনের সহ্য হয় না, তাই সে তার দাসীর সাথে পরিকল্পনা করে কাঙের বাচ্চাকে মেরে ফেলার পরিকল্পনা করে। কথা মতো অ্যাঞ্জেলিকা আর জিনিয়াও যখন রান্নাঘরে কাঙের জন্য খাবার তৈরি করছিল তখন সেখানে হ্যাংয়ের বোনের দাসী আসে এবং একটা মেডিসিন তাদের দুজনকে দিয়ে বলে এটা কাঙের খাবারে মিশিয়ে দিতে। তারা দুইজন যেহেতু কাঙের ওপর আগে থেকেই রেগেছিল তাই তারা দুজন এটা করতে রাজি হয়ে যায়। অ্যাঞ্জেলিকা বাহিরে গিয়ে দাঁড়ায় এবং জিনিয়াও খাবারে মেডিসিন মিশায়। অ্যাঞ্জেলিকা সে খাবারটা কাঙের কাছে পৌঁছে দেয় এবং দরজার বাহিরে দাঁড়িয়ে থেকে নিশ্চিত হয় যে কাং খাবারটা খেয়েছে কিনা। কাং খাবারটা খেলে সে খবরটা কাঙের ননদকে গিয়ে বলে। এটা শুনেই তো সে অনেক খুশি হয়ে যায় এবং কাঙের ঘরে যায় চেক করার জন্য যে কাং আসলে অসুস্থ হলো কিনা। সে সেখানে যেতেই হঠাৎ করে কাং উঠে বসে আর এখানেই সিন কাট হয়ে যায়। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় হ্যাংয়ের বোনকে নিয়ে একটা বিচার বসেছে। সেখানে কাং সবাইকে তার অপকর্মের কথা খুলে বলে। তখন আমাদেরকে অতীতের কিছু ঘটনা দেখানো হয়। সেখানে জিনিয়াও যখন খাবারে কিছু মেডিসিন মিশাতে যায় তখনই গুই এসে তাকে ধরে ফেলে এবং কাঙের পরিকল্পনা অনুযায়ী তারা তাকে ধরে। কাঙের ননদ তো বরাবরই এসব কিছু অস্বীকার করছিল, কিন্তু সেখানে সাক্ষী হিসাবে দুইজন দাসী ছিল। কাং তার শ্বশুরকে অ্যাঞ্জেলিকার তার স্বামীকে সিরিয়াস করার কথাটাও বলে। পরে প্রমাণ হয় যে এটাও করিয়েছে তার ননদ। কাঙের শাশুড়ি তাদেরকে বলে সে যতই কাংকে অপছন্দ করুক না কেন কাঙের গর্ভে তাদেরই বংশধর রয়েছে, সে কিভাবে তার ক্ষতি করার চেষ্টা করলো। তখন কাঙের ননদ বলে এই বাচ্চার বাবা তার ভাই নয় বরং তার বডিগার্ড। কাং তখন তার কাছে থাকা সেই চুক্তিপত্রটা বের করে। সেখানে শেষে একটা শর্ত ছিল, কেউ যদি তাকে বিনা দোষে অপবাদ দেয় বা কোনো রকম অপমান করে এবং সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে সে যেই হোক না কেন সে ব্যক্তিকে শাস্তি পেতে হবে। তাদেরকে এটা দেখিয়ে কাং সেই চুক্তিপত্রটা ছিঁড়ে ফেলে এবং গুইয়ের মাথা থেকে টুপিটা সরিয়ে তাদেরকে প্রমাণ করে দেয় যে সে একটা মেয়ে এবং কাঙের গর্ভের সন্তান হ্যাংয়েরই। সবকিছু প্রমাণ হয়ে যাওয়ার পর কাঙের ননদকে ধরে নিয়ে যাওয়া হয় এবং কাঙের শাশুড়িও তার কাছে এতদিনের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। এবারে ড্রামার শেষের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় রাজার পক্ষ থেকে আবারও কাংকে প্রিন্সেস কনসার্ট ঘোষণা করা হয়। এই সুন্দর দৃশ্যের মাঝেই এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এরকম আরও ড্রামা পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।